দুঃখজনক হলেও সত্য, আমাদেরকে মুখ বন্ধ করে একটি দেশের সংস্কৃতি, কলকাতার সংস্কৃতিকে বাংলাদেশের সংস্কৃতি হিসেবে গত 54 বছর ধরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল একটি গোষ্ঠী। তারা বোঝানোর চেষ্টা করেছিল বাঙালি মুসলমানদের, বাংলাদেশি মুসলমানদের কোনো অতীত নাই, ৭১-এর আগে আমাদের কোনো ইতিহাস নাই। কিন্তু এই জনপদে অসংখ্য মুসলিম শাসকেরা যারা বৃহৎ বাংলা তৈরি করেছিল, যাদের সময়ে বাংলা অর্থনৈতিকভাবে মন শক্তিশালী ছিল, সাংস্কৃতিকভাবে মন শক্তিশালী ছিল, গোটা দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ছিল এই বাংলা একটি সময়। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকের কলকাতার সংস্কৃতি দিল্লি আমাদের সবসময় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জিকাফা ওয়াসসালামু আলা ইবাদিল্লাহি নাস্তাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। প্রিয় কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড তথা পরিশেষ গ্রামের প্রিয় ছাত্র ভাইদের কর্তৃক আয়োজিত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভায় প্রিয় সভাপতি, আমার একান্ত প্রিয় সাদ্দাম হোসেন সাব্বির, প্রিয় পরিচালক এনামুল ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন অনুষ্ঠানের প্রধান বক্তা ডক্টর বারি ভাই, প্রধান আলোচক ইসলামী ছাত্র শিবির বগুড়া জেলা শাখার সম্মানিত সভাপতি সৈয়দ কুতুব সাব্বির ভাই, উপজেলা জামায়াত ইসলামের সম্মানিত সেক্রেটারি শহীদুল ইসলাম সবুজ ভাই, উপজেলা জামাতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ইউনিয়ন জামাতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, অত্র ওয়ার্ডে জামাত ইসলামের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় পরিশেষ গ্রাম এবং আশেপাশে এলাকা থেকে আগত ভাই বোন এবং আমার মায়েরা, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান মাবুদ আজকে আমাদের নতুন একটি সময় দিয়েছেন, যে সময়ে আজকে আমরা দিনের আলোতে রাতের আধারে এভাবে দাঁড়িয়ে আমরা প্রোগ্রাম করতে পারছি, কথা বলতে পারছি, কথা শুনতে পারছি, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নিয়ে আমরা আলোচনা করতে পারছি, ইসলাম নিয়ে, মানবতা নিয়ে আমাদের কথা হচ্ছে। সেই মহান মাবুদ যিনি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করি সেই সমস্ত শহীদ ভাইদের, যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে এই কাহালুর কৃতি সন্তান শহীদ মনির থেকে শুরু করে আমাদের শহীদ আবু সাঈদ মুগ্ধ থেকে শুরু করে যাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের নতুন একটি বাংলাদেশ পেয়েছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, প্রিয় মাবুদ আমাদের এই সমস্ত ভাইদের স্যাক্রিফাইসকে, শাহাদাতকে কবুল করুক। সম্মানিত উপস্থিতি, এখানে আমাদের অনেক বক্তারা বক্তব্য দিয়েছেন, সিরাত নিয়ে আলোচনা করেছেন, নির্বাচন নিয়ে কথা বলেছেন, নতুন সময় নিয়ে বক্তব্য দিয়েছেন। যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান, সংস্কৃতির সাথে সংস্কৃতির একটি সম্পর্ক আছে। বাঙালি মুসলমানদের সংস্কৃতি
বাংলাদেশি হিসেবে আমাদের সংস্কৃতি, এটি হাজার বছরের সংস্কৃতির মধ্য দিয়ে আমাদের বেড়ে ওঠা। দুনিয়াতে অনেক দেশ আছে যারা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছে, যাদের ভূখণ্ড আছে, ভৌগোলিক স্বাধীনতা আছে, কিন্তু তাদের সাংস্কৃতিক স্বাধীনতা নাই। আর সাংস্কৃতিক স্বাধীনতা যদি কোনো জাতির না থাকে, সে জাতি কখনো আত্মমর্যাদা সম্পন্ন জাতি হতে পারে না। আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে অন্তত 30-এর বেশি বিভিন্ন দেশের শিক্ষার্থীদের পড়িয়েছি এবং পড়ার সুযোগ হয়েছে আমার। আমি দেখেছি মধ্য এশিয়ার যে দেশগুলো আছে, কাজাকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, এই দেশগুলোর ছাত্র এবং ছাত্রীদের সাথে যখন কথা বলি তখন আমার খুব কষ্ট লাগে যে তারা অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, বিশাল বিশাল রাষ্ট্রের তারা নাগরিক, কিন্তু সংস্কৃতি সম্পর্কে দেশের রাজনৈতিকভাবে তারা এত বেশি অচেতন। তার অন্যতম কারণ হলো তাদের সাংস্কৃতিক এবং কালচারাল তাদের কোনো স্বাধীনতা নাই। কারণ দীর্ঘ সময় ধরে রাশিয়া এই দেশগুলোকে এমনভাবে শাসন করেছে, সেই 1917 সালের পর থেকে তাদের সংস্কৃতিকে এমনভাবে পরিবর্তন করেছে। একজন ছাত্রকে আমি জিজ্ঞেস করি, আমার পক্ষে খুবই কঠিন হয় সে মুসলমান নাকি খ্রিস্টান, এটাকে জানতে আমার অন্তত 6 মাস লেগেছে ছাত্রী সম্পর্কে। কারণ তাদের পোশাক দেখে বোঝার সুযোগ নাই, তাদের সাথে কথা বলে বলার সুযোগ নাই, তাদের আচার ব্যবহার দেখে বসার সুযোগ নাই। এক ছাত্র একদিন আমাকে বলছে যে হজ কি দিয়ে শব্দটা সে একবার শুনেছিল তার দাদার কাছ থেকে। কারণ তারা এমনভাবে বড় হয়েছে যেখানে দশকের পর দশক, প্রায় 1 শতাব্দীর কাছাকাছি সময়ে তারা ইসলামের কোনো প্র্যাকটিস তো করতে পারে নাই। ওই অঞ্চলে মানুষ হিসেবে তাদের ঐতিহ্য থেকে যে কালচার ছিল তার প্র্যাকটিস পর্যন্ত করতে পারে নাই। আমরা 1971 সালে একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, কিন্তু এই বাংলাদেশ পাওয়ার আগেও আমাদের এই অঞ্চলের মানুষগুলো আমাদের সাংস্কৃতিক অধিকারের জন্য আমরা বিভিন্ন সময় লড়াই করেছি। আমাদের সাংস্কৃতিক অধিকারের জন্য আমরা অনেক আন্দোলন করছি। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় আমরা আন্দোলন করছি, পাকিস্তানের সময় আমাদের ভাষার জন্য। আমাদের 1971 সালের পরে যে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেই বাংলাদেশের দুঃখজনক হলেও সত্য, আমাদেরকে মুখ বন্ধ করে একটি দেশের সংস্কৃতি, কলকাতার সংস্কৃতিকে বাংলাদেশের সংস্কৃতি হিসেবে গত 54 বছর ধরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল একটি গোষ্ঠী। তারা বোঝানোর চেষ্টা করেছিল বাঙালি মুসলমানদের, বাংলাদেশি মুসলমানদের কোনো অতীত নাই, 71-এর আগে আমাদের কোনো ইতিহাস নাই। কিন্তু এই জনপদে অসংখ্য মুসলিম শাসকেরা যারা বৃহৎ বাংলা তৈরি করেছিল, যাদের সময়ে বাংলা অর্থনৈতিকভাবে মন শক্তিশালী ছিল, সাংস্কৃতিকভাবে মন শক্তিশালী ছিল, গোটা দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ছিল এই বাংলা একটি সময়। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকের কলকাতার সংস্কৃতি দিল্লি আমাদের সবসময় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, যার কারণে একদিকে তাদের সাংস্কৃতিক আগ্রাসন, অপরদিকে 1/11-এর থাবার পরে, 9/11-এর থাবার পর থেকে এই অঞ্চলে ইসলাম ফোবিয়া এমনভাবে অক্টোপাসের মতো ঘিরে ফিরেছিল যে আজকে একজন হিজাব পরিত বোনকে তারা মৌলবাদ হিসেবে কটাক্ষ করত। দাড়িওয়ালা টুপিওয়ালা একজন মুসলমান তার ধর্মীয় প্র্যাকটিস করতে পারত না। তারা এমনভাবে আমাদের মধ্যে আগ্রাসন চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তারা কোরআন শরীফের মতো ধর্মীয় বইগুলোকে সন্ত্রাসী বই পুস্তক হিসেবে উপস্থাপন করেছিল। ঘর থেকে গ্রেপ্তার করে আমাদের নামাজরত
মা বোনদের গ্রেপ্তার করে তাদের রিমান্ডে উপস্থাপন করে বাঙালি মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন আমরা গত 17 বছর আমরা লক্ষ্য করেছিলাম। আজ থেকে 13 মাস আগে বাংলাদেশে যে বিপ্লব হয়েছিল, যে অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থান শুধু একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছিল না, সেই অভ্যুত্থান ছিল সেই ফ্যাসিস্ট সরকারকে যারা পরিচালনা করত, এই বাংলাদেশকে দিল্লির সাংস্কৃতিক আগ্রাসন দিয়ে যারা বাংলাদেশকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল, এদেশের ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে 2024 সালে জুলাইয়ের অভ্যুত্থানের মাধ্যমে তাদের সাংস্কৃতিক অধিকার, তাদের রাজনৈতিক অধিকার, বাংলার সার্বভৌমত্বকে রক্ষার জন্য লড়াই করে জীবন দিয়ে এই বাংলাদেশকে নতুন করে দুনিয়ার বুকে মাথা উঁচু করে দৃষ্টান্ত স্থাপন করেছিল তারা। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে তাদের সাংস্কৃতিক আগ্রাসন থেমে নেই। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বোন তামান্না যখন নির্বাচনে দাঁড়িয়েছিল, নেকাব পরিহিত আমাদের বোনকে দৈত্য বানিয়ে তারা সাজানোর চেষ্টা করেছিল। কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ, আমার বাংলাদেশের সবচেয়ে সচেতন ছাত্র সমাজ, বাংলাদেশের ইতিহাসের জন্মের সাথে যে বিশ্ববিদ্যালয়ের নাম জড়িত, 52 ভাষা আন্দোলন, 66 ছয় দফা, 69 গণ অভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, 2024 সালের নতুন বাংলাদেশ যে বিশ্ববিদ্যালয়ে হাত দিয়ে জন্ম হয়েছিল, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা সচেতনভাবে আমার হিজাবি বোনের পাশে দাঁড়িয়ে সবচেয়ে বিপুল ভোটে সদস্য পদে তাকে নির্বাচিত করে যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছিল তাদের দাঁত ভাঙার জবাব দিয়েছিল গত নির্বাচনের মাধ্যমে। আমি একটু আগেও আজকে মুরুইলে একটা বক্তব্যে বলেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ শুধুমাত্র ইসলামী ছাত্র শিবিরকে ভোট দেয় নাই, শুধুমাত্র সাদিক ফরহাদদের ভোট দেয় নাই। এই ছাত্র সমাজ উপলব্ধি করেছে কারা সত্যিকার অর্থে জুলাইয়ের চেতনাকে ধারণ করে জুলাইয়ের অহংকারকে বাংলাদেশে স্থাপন করার জন্য জুলাইয়ের আদর্শ নিয়ে অদ্যবধি কাজ করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছিল। জুলাইয়ের এই চেতনাকে বিরুদ্ধে, জুলাইয়ের চেতনাকে সামনে নিয়ে দিল্লির বিরুদ্ধে কারায় লড়াই করে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা মূলত তাদেরকে ভোট দিয়ে বিজয়ী করেছে। আজকে যারা আপনারা মনে করেন নিজেরা অনেক বড় রাজনৈতিক দল, ভোট হলেই 280 আসন পেয়ে যাবেন, ডাকসু নির্বাচনে পরাজয়ের পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট গ্রহণের শেষ মুহূর্তে আজকে নতুন করে নাটক শুরু করে জাহাঙ্গীরনগরে ফলাফল স্থগিত করেছে, ষড়যন্ত্র করে শুরু করেছে। আপনারা মনে রাখবেন, খাল কেটে কুমির আনার মতো ছোটখাটো নির্বাচনে যারা ছাত্রদের ম্যান্ডেটকে মেনে নিতে পারছেন না, জাতীয় নির্বাচন আসলে নতুন করে যদি ষড়যন্ত্র হয়, সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে বাংলাদেশের নতুন একটি শক্তির উত্থানের জন্য আপনারা সে রাস্তা তৈরি করে দিলেন। আপনাদের উচিত ছিল এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা যে ম্যান্ডেট দিয়েছে হাসি মুখে সেই ম্যান্ডেট মেনে নেওয়া, আর সেই ম্যান্ডেট থেকে শিক্ষা নিয়ে আপনাদের রাজনৈতিক দলগুলো পরিচালনা করা দরকার। আপনারা 90-এর স্টাইলে হলগুলোতে ছাত্র রাজনীতি করবেন, হল দখলে রাজনীতি করবেন, আপনারা ছাত্রদের প্রতি নির্যাতন দাঁড়াবেন, সিট দখলে রাজনীতি করবেন,
ছাত্র নেতা হয়ে শত শত কোটি টাকার মালিক হবেন, টেম্পু স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি করবেন, আর বাংলাদেশের ছাত্র সমাজ আপনাদেরকে ভোট দেবে, একথা বোঝার কোনো কারণ নাই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রায়, জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের রায়, 24-এর অভ্যুত্থানের স্পিডের রায়, কারণ এই ছাত্র জনতা রক্ত দিয়েছিল একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য, এই ছাত্র জনতা রক্ত দিয়েছিল চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশের জন্য, এই ছাত্র জনতা রক্ত দিয়েছিল দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশের জন্য। আপনারা সেই রক্তের প্রতি সম্মান না জানিয়ে চাঁদাবাজি করবেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন, দুর্নীতি করবেন, আর বাংলার মানুষ আপনাদেরকে ভোট দেবে, এটা কোনো ভাবার কারণ নাই। নারে তাকবীর, নারে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। চাঁদাবাজির কালো হাত। আমাদের জুলাই, আমাদের নতুন বাংলাদেশ একদিনে আসে নাই। আমরা দেখেছি সেই মা বোনদের, সেই মা বাবাদের, যে মায়েরা সেই 3 তারিখ 4 তারিখে আগস্ট মাসে তার সন্তানকে সাজিয়ে ফেসবুকে এসে লাইভে দোয়া করে পাঠিয়ে দিচ্ছে, তার সন্তান যদি দেশের জন্য জীবন দেয় তাও যেন তারা বাংলাদেশকে স্বাধীন করে ঘরে ফেরে, তারা এমন স্যাক্রিফাইস করেছিল আমাদের মায়েরা বাবারা। আমরা দেখেছি আমাদের বোনদের সেই স্যাক্রিফাইস। উত্তরার রাজপথে আমার সেই বোনটি 3 দিনের সন্তানকে সাথে নিয়ে কোলে করে নিয়ে উত্তরার রাজপথে গুলিবিদ্ধ হয়েছিল। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদের সেই স্যাক্রিফাইস। আবু সাইদ একবারের জন্য ভাবে নাই তার বৃদ্ধ বাবা মা, তার গরিব পরিবার, তার টিউশনের টাকা দিয়ে সংসার চলে। আবু সাইদ একবার সেটি চিন্তা করে নাই। আবু সাইদ শুধু বলেছিল, বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। যে বাংলাদেশের 54 বছরের বাংলাদেশে আমরা অধিকার পাই নাই, আজ আমাদের বুকের গুলি দিয়ে, আমাদের রক্ত দিয়ে যদি নতুন বাংলাদেশ ইতিহাস রচনা করতে হয়, আবু সাইদেরা সেজন্য রক্ত দিয়েছিল, কিন্তু কোনো অন্যায়ের সাথে সেদিন আপোষ করে নাই। আমাদের অসংখ্য পরিবার আছে, যে পরিবারের 5 মাস 6 মাস বয়সী সন্তান হয়েছে। এই সন্তানগুলো দুনিয়াতে আসার আগে তাদের বাবারা শাহাদাত বরণ করেছিল জুলাই আন্দোলনে। আজকে আমরা যদি এই সমস্ত শহীদদের প্রতি, আমরা যদি এই সমস্ত স্যাক্রিফাইস করা মানুষের প্রতি সম্মান জানাইতাম, বড় বড় রাজনৈতিক দল হিসেবে যারা মনে করেন আপনারা যদি ন্যূনতম সম্মান করতেন এই মানুষদের প্রতি, তাহলে বাংলাদেশকে নতুন করে আওয়ামী স্টাইলে চাঁদাবাজি সন্ত্রাসীদের আপনারা নতুন করে ভরে দিতেন না। আজ আমাদের মতো যুবকেরা আপনাদের কাছে এসেছে সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের দাওয়াত নিয়ে। আজকে আমরা এসেছি একটি নতুন বাংলাদেশ তৈরি করার জন্য দাওয়াত নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে শিক্ষা প্রতিষ্ঠানে গেলে শিক্ষার পরিবেশ নাই, শিক্ষকেরা ঠিকমতো পাঠদানে মনোনিবেশ করতে পারে না, তাদেরকে রাজনৈতিক ম্যানেজমেন্টে তাদের ব্যস্ত থাকতে হয়। মা বাবা তার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে ঠান্ডা মাথায় ঘুমাতে পারে না। বিশ্ববিদ্যালয়গত শিক্ষার পরিবেশ নাই, কষ্ট করে পড়াশোনা করে চাকরি পায় না। একজন রোগী হসপিটালে গেলে ঠিকমতো চিকিৎসা পায় না। হসপিটালের সিঁড়ি থেকে শুরু করে সর্ব জায়গায় এমনভাবে রোগীরা শুয়ে থাকে, মনে হয় না এটা কোনো সুস্থ হওয়ার জন্য কোনো হসপিটালের জায়গা। আজকে একটা রাস্তা তৈরি করে কোটি কোটি টাকা দিয়ে 1 মাস 6 মাস না যদি রাস্তার পিচ উঠে যায়। আজকে ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করতে পারছে না, চাঁদাবাজি অতিষ্ঠ হয়ে। আজকে আমরা রাজনীতিতে এসেছি কোনো শুধুমাত্র এমপি হয়ে গাড়িতে পতাকা লাগার জন্য নয়, আমরা এসেছি 54 বছরের ব্যর্থতার উপর দাঁড়িয়ে নতুন একটি বাংলাদেশকে বিনির্মাণ করতে, যে বাংলাদেশে আমার আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, আমাদের দীর্ঘ সময়ের আন্দোলনে
আমাদের যত অবদান, নিঃসন্দেহে আমাদের মায়েদের বোনদের অবদান কোনো অংশে কম নয়। এজন্য কবি বলেছিলেন, এই পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি কল্যাণকর, অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। আমরা আমাদের 17 বছরের ফেসিবাদ শাসন আমলে সেই মাদেরকে পেয়েছিলাম বলেই এত কষ্টের পরেও, এত নির্যাতনের পরেও আমরা সন্তান হিসেবে জীবনের সব মায়া ত্যাগ করে রাজপথে আসতে আমরা কখনো দ্বিধাবোধ করতাম না। আমরা সেই মাকে পেয়েছি। শহীদ সোহানের মায়ের কথা মনে হলে কান্না আসে। ক্লাস 10-এ পড়ুয়া শহীদ সোহান সেই ঝিনাইদহের ছাত্র শিবিরের সাথী ছিল। শহীদ সোহানকে বাসা থেকে উঠে নিয়ে 1 সপ্তাহ পর তার গলিত লাশ পাওয়া যায়। এই ছোট্ট নিষ্পাপ বাচ্চাকে এমনভাবে হত্যা করেছিল, শুধু হত্যাই করে নাই, লোহার রড দিয়ে তার চোখগুলোকে গলিয়ে ফেলা হয়েছিল। শহীদ সোহানের মা কেঁদে কেঁদে কষ্ট করে বলতো যে আমার সোহানকে তোমরা মেরেছ, আমার কষ্ট নেই, কিন্তু আমার এই ছোট্ট বাচ্চাটি কি এমন অন্যায় করেছে যার কারণে তোমরা রড দিয়ে আমার সন্তানের চোখগুলো গলিয়ে দিয়েছ। আমরা সেই মা পেয়েছি। আমাদের দায়িত্বশীলরা তাদের ঘরগুলোতে এমন স্ত্রী পেয়েছিল যার কারণে ফাঁসির দড়ির সামনে তারা হাসতে হাসতে গিয়ে ফাঁসির মঞ্চে উঠে যেত। আমাদের মনে আছে আমাদের শহীদ আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, তিনি তার ফাঁসির 1 ঘন্টা আগে তার পরিবারের সদস্য তার সাথে দেখা করতে গিয়েছে। তার সন্তান নাজিব মোবেন ভাই তাকে বলেছে, নাজিব আমার তো একটু পরে ফাঁসি হবে, আমি কোন ড্রেস পরে ফাঁসির মঞ্চে উঠব? নাজিব মোবেন ভাই বলেছিলেন, বাবা আপনি তো সারা জীবন সাদা পোশাক পরেই সাদা পোশাককে পছন্দ করতেন, ফাঁসির মঞ্চেও আপনি সেই সাদা পোশাক পরে যান। তিনি হাসি মুখে পায়জামা পাঞ্জাবি পরে, ধপধপে সাদা পাঞ্জাবি পরে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিলেন। আজকে আমাদের এইরকম মানুষদের স্যাক্রিফাইস পেয়েছিলাম, আমাদের মাদের স্যাক্রিফাইস পেয়েছিলাম, আমাদের দায়িত্বশীলরা তাদের ঘরগুলোতে এমন স্ত্রী পেয়েছিল বলেই 17 বছরের এত নির্যাতন নিষ্পেষণের পরেও আমাদেরকে রাজনীতির এই কণ্টক প্রচণ্ড পথ থেকে, এই কঠিন পথ থেকে আমাদেরকেও বিরত রাখতে পারে নাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই প্রিয় কাহালু নন্দীগ্রাম আসনের প্রায় 51% ভোটার হলো আমাদের মা এবং বোনেরা। আজকে শুধুমাত্র আমার মা এবং বোনেরা যদি সিদ্ধান্ত নিতে পারে, প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি ঘরে ঘরে তারা যদি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি মানবিক, একটি কল্যাণ রাষ্ট্রে, একটি ধর্মীয় মূল্যবাদের রাষ্ট্রের জন্য তারা যদি কাজ করতে পারে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যত কঠিন ষড়যন্ত্রই হোক না কেন আমাদের বিরুদ্ধে, আমাদের বিজয় কেউ কখনো আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আমার প্রিয় যুবক ভাইরা, আমার প্রিয় ছাত্র ভাইরা, আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনাদের জেনারেশনের একজন প্রতিনিধি হিসেবে। আজকে আমরা চাই সেই জুলাই অভ্যুত্থানের তরুণ এবং যুবকদের সেই স্পিরিটকে সামনে নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ তৈরি করতে, যে বাংলাদেশ হবে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের একটি বাংলাদেশ। যে বাংলাদেশে একজন ধার্মিক মুসলিম তার ধর্মীয় বিধিবিধান পালন করতে পারবে, একজন অমুসলিম তার ধর্ম পালন করতে পারবে, একজন নারী তার সিকিউরিটি নিয়ে ঘর থেকে বের হতে পারবে। আমরা এমন একটি বাংলাদেশ তৈরি করতে চাই যে বাংলাদেশে আপনাদের মতো যুবকদের সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে। তাই আগামী বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সবাইকে আপনাদের জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে সেই কবি নজরুলের কবিতার সেই পংক্তি বলে আমার কথা শেষ করতে চাই। ঘুমিয়ে কাজা করেছি ফজর, তখনও জাগেনি যখনও জহর,
হেলায় খেলায় কাটিয়াচর মাগরিবের ওই শুনিয়া যান, জামাতের সময় হয়েছে এশার, এখনো নামাজে আছে স্থান। আমাদের ফজর পেরিয়েছে, জোহর পেরিয়েছে, আসর পেরিয়েছে, মাগরিব পেরিয়েছে। আমরা আমাদের 47 দেখেছি, 52 দেখেছি, 71 দেখেছি, 90 দেখেছি, 24 দেখেছি। একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন পূরণ হয় নাই। আজ আমাদের সামনে এসেছে 2025-এর নির্বাচন, আমাদের এশারের নামাজের আজান হয়েছে। আমরা ঐক্যবদ্ধ হয়ে জেগে উঠে কবি নজরুলের সেই কবিতার মতো সেই এশারের জায়গা করার জন্য আগামী নির্বাচনে জামাত ইসলামের প্রতীককে বিজয় করার জন্য ঐক্যবদ্ধ হয়ে আমরা এমন একটি বাংলাদেশে কাজ করব যে বাংলাদেশে আমার আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আগামী দিনগুলোতে আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আমার পরিশেষবাসীকে ধন্যবাদ জানাই। আমি সেদিন বলেছিলাম পরিশেষ থেকে শেষ নয়, পরিবেশ থেকে আমার শুরু। পরিশেষ থেকেই আমার উঠান বৈঠক শুরু হয়েছিল, পরিশেষ থেকে আমার মা বোনদের সামনে কাহালু উপজেলায় বক্তব্য দেওয়া শুরু হয়েছিল, পরিশেষ থেকেই আমার সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু। ইনশাআল্লাহ পরিশেষ থেকে যে বিজয়ের যাত্রা শুরু হয়েছে, আগামী নির্বাচনে কাহালু নন্দীগ্রামে দাঁড়িপাল্লা প্রতীককে বিপুল ভোটে বিজয় করে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। জাল হক ও জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।